মাধ্যমিকের সমস্ত ছাত্রদেরকে জানাই আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি টেস্ট পেপারে 409 নম্বর পেজ দ্বারকা হাই স্কুলের ম্যাথমেটিক্স এর শর্ট প্রশ্নগুলো কিভাবে আমরা উত্তর করব খুব সহজেই সেটাকে আমি বলার চেষ্টা করেছি। এখানে তোমাদের হাতে টাইম কম, আমি ভিডিওটা লম্বা করব না। তাহলে টেস্ট পেপার যেটা তোমাদের বর্তমানে 2025 থেকে 26 এর টেস্ট পেপার বেরিয়েছে এবং পেজ নম্বর হলো 409। চলো শুরু করা যাক। দ্বারকা হাই স্কুল, যার পেজ নম্বর 409, দ্বারকা হাই স্কুল ম্যাথমেটিক্স এর শর্ট প্রশ্নগুলো। তাহলে এই তোমরা দেখতে পাচ্ছ টেস্ট পেপারটা, এখানে ছটা ছটা করে 12টা প্রশ্ন রয়েছে। সেই 12টা প্রশ্ন আমি উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। আগানো যাক। এখানে জনসংখ্যার ব্যাপার নিয়ে প্রথমে চলে এসে চক্রবৃদ্ধি হার থেকে একটা প্রশ্ন এসেছে, যেটা বর্তমানে জনসংখ্যা পি এবং বার্ষিক বৃদ্ধির হার হবে। এখানে দেখো পি এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, আর এন তো আছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি 9 বছর পর চক্রবৃদ্ধি সূত্র, আমরা সূত্রটা জানি, পড়েছি। সেই সূত্রটা কি হলো যে পি পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে পি এর মান ছোট হাতের পি পেলাম, বড় হাতের আর এর মান পেলাম 4r। তাহলে আমি এই জায়গাটাতে আর এই আর এর জায়গাটাতে মানটা বসিয়ে দিলে যেটা অ্যান্সার হবে সেটা হলো অ্যান্সার। তাহলে চলো মানটা বসিয়ে দিই। তাহলে এটা হলো সূত্র, এই যে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনের মধ্যে, এটা হলো তোমাদের সূত্র পি ইন্টু 1+r/100। তাহলে মানগুলো এই যে এখানে দিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে দিলাম। তাহলে 1 পি ইন্টু 1+r/, এখানে 4r, বড় আর এর মান হলো 4r। এখানে এবার 4 দিয়ে কাটাকাটি করে দেবো আমরা। 4 দিয়ে ভাগ করতে গেলে কি হবে, 4 কে 4, 4 পঁচিশে 100। তাহলে এখানে 100টা কেটে 25 হয়ে গেল। আর তাহলে অ্যান্সারটা কি হলো, পি ইন্টু 1+r/25 টু দি পাওয়ার n। তাহলে 1 নম্বর আমরা উত্তর কি পেলাম, 1 নম্বর আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বরের এ দাগের অ্যান্সার হলো সঠিক উত্তর। নেক্সট, এখানে আমরা এসেছি দীঘার সমীকরণ থেকে একটা প্রশ্ন নিয়ে এসছে। দীঘার সমীকরণ থেকে কি আছে, প্রশ্নটা কি হচ্ছে আগে দেখো না। প্রশ্ন বইয়ে খুব সিম্পল, কোনো গভীর কোনো প্রশ্ন নাই। এগুলো আমাদের যেগুলো বইয়ের যেগুলো নিয়মগুলো আছে মনে রাখতে পারলে হয়ে গেল। এখানে এ এ স্কোয়ার প্লাস, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজ দুটি সমান। তাহলে আমাদের একটা সমীকরণ দিয়েছে, এখানে যেটা এর জায়গাতে যে 4 5 6 7 8 যা মান হতে পারে, বি এর মান 11 20 25 26 হবে, যা মান হবে হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর আমরা জানি দ্বিঘাত সমীকরণে দুটো মান হবে, দুটো উত্তর বেরোবে। দুটো উত্তরটা কি, সমীকরণের বীজ দুটির মান সমান। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন, বীজ দুটির মান একটা যদি এ হয় তাহলে ওটাও এ হবে, দুটি মান সমান হবে। তাহলে দুটো মান সমান। তাহলে এখানে একটা লক্ষ্য রাখুন, আমি আমি তোমাদের স্ক্রিনে আবার দিয়ে দিয়েছি। তাহলে বীজ দুটি মানে একটা যদি এখানে বীজ দুটি মান সমান, তাহলে ওটা যদি 5 হয় এটাও 5 হবে, ওটা 6 হলে এটা 6 হবে। তো আমি ধরে নিলাম এর একটা মান এ, পরেরটাও এ। আবার একটা হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে বিপরীত চিহ্নযুক্ত কি, তাহলে ওটা যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে। তাহলে আমি এবার বলে দিলাম যে সমান হলে এটা যদি প্লাস হলে এটা মাইনাস হবে। তো বুঝতে পেরেছো? তাহলে একটা হবে এ আর একটা হবে মাইনাস এ। এই হলো তোমাদের প্রশ্ন। তাহলে আমরা যদি দুটো বীজ জেনে যাই তাহলে তার নিয়ম কি বলা হয়েছে, আমি সেই নিয়মটাকে সুন্দর করে লিখে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখতে পাবে এখানে। যে আমরা জানি বীজ দ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ। এখানে তাহলে বি বি বাই এ। তাহলে আমরা দুটো 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 বীজ দুটোকে লিখে দিলাম বীজ দ্বয়ের যোগফল। তাহলে ওই দুটো বীজ যেটা আমরা ধরেছি সেই দুটো বীজটাকে আমরা বসিলাম এ প্লাস, এখানে মাইনাস এ, দুটোকে যোগ করে দিলাম, ঠিক আছে, প্লাস। আর এই সূত্রটা যেটা আমরা জানি মাইনাস বি বাই এটাকে বসিয়ে দিলাম। সমীকরণ করতে গিয়ে দেখলাম এখানে প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস আর এটা এই ব্র্যাকেট মানে ইনটু মাল্টিপ্লাই হবে। প্লাস কে মাইনাস দিয়ে গুণ করতে গেলে মাইনাস আনসার হবে। তো মাইনাস প্লাস এ মাইনাস এ কেটে গেলে কি 0 হবে, ওই জন্য এখানে সমীকরণে বা দিয়ে আমি 0 করে দিয়েছি। এবং তাহলে 0 সমান মাইনাস বি বাই এ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার একটা খেয়াল করতে হবে, এখানে একটা ভাবার ব্যাপার আছে। আমরা এর আগে মৌলিক সংখ্যা বা অন্যান্য সংখ্যা পড়েছি, পূর্ণ সংখ্যা আমরা ধরি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিউ নট ইকুয়াল টু 0, ওই যে কথাগুলো মনে পড়ছে বইয়ের। এখানে একটু লক্ষ্য রাখো যে আমি 5 বললাম, তো 5/1 আছে ওখানে। তো কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, নিচে কোনো সংখ্যা থাকতেই হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আমি যদি এর মান যদি 0 ধরি তাহলে কোনো ভ্যালুই থাকলো না। কোনো ভ্যালু পেতে গেলে 0 হবে না নিচে।
যেমন আমি তোমাদের সামনে বললাম যে 6কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে গেলে কি হবে, 6/1 হবে ওখানে। তো এর মান 1 থেকে শুরু করে যা হতে পারে, তাহলে 0 হবে না। কিন্তু কোনাকুনি এবারে আমরা যদি এটাকে এর কোনাকুনি গুণ করতে গেলে তাহলে b⁴ 0 হবে, কিন্তু এর মান 0 হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা কি পেলাম, তাই এ অবশ্যই 0 হবে না। তাহলে বি এর মান 0 হয়ে গেল, কিন্তু এই ক্যালকুলেশন করতে গিয়ে এখানে কোনাকুনি গুণ করতে গেলে b⁴ 0 হয়ে যাবে। এটা সমাধান আমি আর দেখাতে গেলাম না। তো এখানে বি বাই এ কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, বারবার বলে দিচ্ছি, এখানে বোঝার ব্যাপার আছে। ওই জন্য অ্যান্সারটা অনেকেই এটা নলেজটা সবার থাকবে কি থাকবে না, ওই জন্য এই প্রশ্নটা নিয়ে এসছে। তো কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কোন সংখ্যাকে ভাগ করতে গেলে 1 2 3 4 5 6 ইত্যাদি হবে। যেমন এ এখানে ভাগ করছে, তাহলে এ কখনো 0 হবে না, তাহলে এ নট ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 0। তাহলে উত্তর হলো 2 দাগের উত্তর হলো বি নম্বরটা। নেক্সট তারপরে চলে যাই। তারপরেরটা খুব সুন্দর একটা প্রশ্ন নিয়েছে। এই ধরনের প্রশ্ন প্রায় প্রায় পরীক্ষা দেখতে পাওয়া যায়। এখানে দেখো 10 সেমি ব্যাসার্ধের 16 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, তাহলে 10 সেমি ব্যাসার্ধ, তাহলে তোমরা স্ক্রিনে দেখো আমি একটা ব্যাসার্ধ নিচে, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এখানে ব্যাসার্ধ, এর মান হয়ে গেল যেটা দেখতে পাচ্ছ, এর মান হয়ে গেল 10 সেমি। আর 16 সেমি দুটি জ্যা, তাহলে এটা একটা 16 সেমি আর এই যে একটা 16 সেমি। 16 সেমি দুটি জ্যায়ের সমান্তরাল, এখানে বলছে সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব কত। প্রশ্ন হলো এখান থেকে আর এখান থেকে কয় কিলোমিটার হবে, এখান থেকে আর এখান থেকে কতটা দূরত্ব হবে। তাহলে আমরা কেন্দ্র থেকে এখানে বের করতে পারবো, কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, কিছু একটা নিয়ম জানতে হবে তোমাদের, ব্যাখ্যা এবার সুন্দর করে আসলে দেখো। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা খুব নিখুঁত, এটা তোমাদের জানতে হবে। কেন্দ্র থেকে এই যে জ্যায়ের উপর যেটা লম্ব হবে, এইটাকে আর এইটাকে, এই জ্যাটাকে এটা 16 সেমি বলেছে, তো ভাগ করে 8 সেমি হয়ে যাবে। এটাও 8 সেমি হবে, এটাও 8 সেমি হবে, এটা হলো সূত্র, এটা তোমাদের জানতে হবে। এই জন্যই এই অঙ্কটা এখানে দিয়েছে। তার মানে জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব হয়, আমি সুন্দর করে লিখে দিই, তোমরা নোট করে নিবে। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা 16 সেমি বলেছে, তার মানে এটাও 8 এটাও 8, তাহলে আমি ভূমি পেয়ে গেলাম। আর অতিভুজ, এখান থেকে কেন্দ্র থেকে এটা অতিভুজটা পেয়ে গেছি 10 সেমি বলেছি ব্যাসার্ধ, তাহলে লম্বর মালটা বের করতে পারবো। লম্ব বের করবো তো এটাও তো বেরিয়ে যাবে, সমান্তরাল বলেছে মানে একই দূরত্ব থাকবে। তাহলে এখানে 10 সেমি ব্যাসার্ধ হয় কেন্দ্র, তাহলে কেন্দ্রের দূরত্ব হবে, অর্থাৎ কেন্দ্রের দূরত্ব এখানে বলেছে, কেন্দ্রের দূরত্ব আমরা এমনি পিথাগোরাস সূত্র অনুযায়ী বলি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে লম্ব বের করার সূত্র কি, অতিভুজ স্কয়ার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি পেয়েছি 8 সেমি আর এখানে 10 সেমি দেখতে পাচ্ছ। জাস্ট এবার ক্যালকুলেশন করে এখানে স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার মানে 100, 10 10 × 10 100 আর 8 8 64, তাহলে 100 থেকে 64 বাদ দিলে 36 হয়। 36 রুট ওভার আছে, রুট ওভার থেকে 6 × 6, দুটো থেকে তাহলে একটা বেরিয়ে আসবে, প্লাস মাইনাস দুটো বেরিয়ে আসবে। তো এখানে প্লাস মাইনাস আমি লিখিনি এই কারণে যে মাইনাসের অ্যান্সারটা ধরা হয় না এই ক্ষেত্রে, প্লাসের অ্যান্সারটার জন্য প্লাস ধরে নিতে হবে। তাহলে এখানে একক ছিল সেমি, তাহলে আমি পেলাম 6 সেমি, এটা লক্ষ্য রাখবে, খালি 6 বললে হবে না। এখানে 8 সেমি বলেছিল, সবটা সেমিতে আছে দেখো। তাহলে 6 সেমি, আমি লম্বর মানটা আমি পেয়ে গেলাম 6 সেমি, তাহলে উপরেও 6 সেমি। তাহলে এবার দেখো, যেহেতু জ্যা দুটি সমান্তরাল এবং কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, তাই তাদের মধ্যে দূরত্ব হবে 6 + 6 12 সেমি, তাহলে অ্যান্সার হয়ে গেল 12 সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট চলো, টাইম লস করে চা একটু না। এবার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখে দেখো, বৃত্তের যা সংক্রান্ত, এটা তো হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে কিছু প্রশ্ন এসছে, ত্রিকোণমিতি থেকে দেখো। প্রশ্নটা হলো sin a + sin b + sin c = 3 হলে sin
এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 6 এর মান কত? এখানে বলে দিয়েছে এ বি সি এর এগুলো মান সবটা 90 থেকে ছোট হবে, 0 থেকে বেশি হবে। তার মানে এগুলোর মানগুলো যেগুলো আছে সেগুলো কি হবে, 90 থেকে ছোট হবে, কিন্তু এটা জেনে রাখো। তাহলে একটা জিনিস আমরা জানি যে সাইনের সর্বোচ্চ মান কত? 1। তাহলে সাইনের 1 আর 1 আর 1 যোগ করলে 3। তাহলে আমি ওই কথাটাই নিয়ে, সাইনের সর্বোচ্চ মানে 1 যদি হয়, 3টার যোগ ফলে প্রত্যেকটার মান তাহলে 1 1 করে হচ্ছে। তাহলে এখানে দেখো, অর্থাৎ সাইন এর মানও 1, এবং তাহলে 1 সমান তাহলে আমি এ ধরে নিতে পারি। আর এ মানে হলো 90°, বি মানেও 90°, সি মানেও 90°। বুঝতে পেরেছি? এখানে দেখো, সাইনের সর্বোচ্চ মান আমি ছোট বড় ধরলাম না, আমি সর্বোচ্চ মানই ধরলাম। আমি সর্বোচ্চ মান হয়ে গেল 3। এখানে যোগফল একটা ক্লু দিয়েছে, দেখো একটা ভাবার ব্যাপারে। এখানে এটা বোধমূলক প্রশ্ন, এগুলো বোঝার ক্ষেত্রে হবে। এখানে এমন ভাবে যোগ করেছে যেন 3ই হয়, কম দিলে তুমি সেহেতু এই, তাহলে এইখানে যদি এই সাইন এর মান যদি আমরা দেখতে পাই, সাইন এখানে এখানে আমি 1 পেলাম, এই জায়গাটাতে 1 পেলাম, এই জায়গাটাতে 1 পেলাম, তবেই তো 3 হবে। তাহলে এ যদি এখানে 1 যদি হয়, সাইন এর মান যদি 1 হয়, তাহলে সাইন 90° আমরা আগেই জানি, এটা আমরা আগে পড়েছি। আমরা তাহলে এর জায়গাতে আমরা 90° লিখতে পারি। ওই জন্য আমি এটাকে অর্থাৎ সংক্ষেপে দেখালাম, সাইন এ যদি 1 পাই, তাহলে এর জায়গাতে আমি 90° লিখতে পারি। কেন লিখবো? সাইন 90° মান 1, তাহলে বি এর মান 90°, সি এর মান 90°। তাহলে আমরা এবার এখানে প্রসেস চেয়েছে যে সাইন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 6 এর মান কত? তাহলে আমরা 90 90 90 3টা 90 যোগ করে দেব, 3টার মানে তুমি 90 পেলাম, ডিভাইডেড বাই হয়ে গেল এখানে 3টা 90 3 নং 27, 270 ডিভাইডেড বাই করতে হলে 45 হবে। 45 এখানে ক্যালকুলেশন তোমার চেক করে নিবে, কারণ 6 দিয়ে ভাগ করে দিবে, 4 6 24 এর 4, আর এখানে 4 6 24, তারপর কত বেরোলো? 30। তাহলে 5 6 30, কাটাকাটি করে 45 হয়ে গেল। তাহলে এবার সাইন 45° মান কত? 1/√2, 1 ডিভাইডেড বাই √2। তাহলে অ্যান্সার হবে সি নম্বরেরটা। বুঝতে পেরেছি সবাই? নেক্সট। আচ্ছা, শঙ্কু ও বক্রতলের ক্ষেত্রফল। এখানে এই চ্যাপ্টার থেকে তোমাদের কিছু অঙ্ক নিয়ে এসছে। শীর্ষ কোণ 90° এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? এই অঙ্কটাও খুব সুন্দর দিয়েছে, একদম সিম্পল দিয়েছে, খালি বোঝার ব্যাপার আছে। দেখো, শীর্ষ কোণ শীর্ষ কোণ হয়ে গেল 60°, ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? এবার তাহলে ব্যাখ্যাটা আমি শুনে নাও। শীর্ষ কোণ 90° হলে উচ্চতা শীর্ষ কোণকে 2 ভাগে ভাগ করে। এখানে আবার বলছি, শীর্ষ কোণ যদি 60 হলে উচ্চতা শীর্ষ কোণকে 2 ভাগে ভাগ করে। এটা খুব নিয়মটা মনে রাখবে। এই নিয়মগুলো আমরা জানি না, ফলে অঙ্কটা ভুল করে ফেলি। আমি ওই জন্য সুন্দর করে ওই নিয়মটাই আগে লিখেছি। শীর্ষ কোণ 60° হলে উচ্চতা শীর্ষ কোণকে 2 ভাগে ভাগ করে দেয়, যে 30° করে। আর ভূমির ব্যাসার্ধ আর 14 সেমি, ওটা আমরা আগে পেয়েছি, প্রশ্ন থেকে পেয়েছি। এবং তির্যক কোণ এল, অর্থাৎ এল এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানে কি পেয়েছি, এল এর মানটা কত এটা বের করতে পেয়েছে। তাহলে একটা লক্ষ্য রাখো, আমি এখানে একটা কোণ পেয়েছি 30°। তাহলে একটা লক্ষ্য রাখো যে এখানে আমি লম্ব উচ্চতা পেলাম। এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল কত,
তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে অতিভুজ। তাহলে সাইন কস এগুলোর মধ্যে কোনটাতে অতিভুজ আছে, এবং আমি একটা মানও পেয়ে যাচ্ছি এখানে, ভূমি অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ বা অতিভুজ বাই ভূমি আমি যেটা নিতে পারি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আমরা কোনটাকে জানি, এখানে সাইনকে জানি। আর সাইনের মান আবার 30 ডিগ্রি আছে। তাহলে সাইন 30 ডিগ্রির মানকে যদি আমরা সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি কি আছে, আর বাই এল। তো এখানে সাইন 30 ডিগ্রির মান কত কেউ জানো? সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, অর্থাৎ 1/2। তাহলে আমি সাইন এখানে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি আর বাই এল মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মানও জানি আমরা, এল এর মান বের করবো। তাহলে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মান না লিখে আমরা 1/2 লিখে দিলাম। এবার আর এর মান বলেছে 14, এল এর মান বের করতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য রাখো যে এল, এল আর 1 গুণ করতে গেলে এল হয়, আর 2 আর 14 গুণ করতে গেলে কত হবে, 14 গুণ করলে কত হবে, 14 দুগুণে 28। এল এর মান হলো 28 সেমি। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের, আমি এবার বক্র যেটাকে আমরা অতিভুজ বের করে নিয়েছি, ঠিক আছে। অতিভুজ বের করার পরে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। তাহলে পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। তাহলে আমি এখানে আর এর মানটা আগে বলা ছিল, এল এর মানটা বের করলাম। বের করার পরে পাই আর এল অর্থাৎ 22/7 পাই এর মান বসে দিলাম। আর এর মান 14 ছিল, আর এল এর মান 28 পেয়েছি। ক্যালকুলেশন করে হয়েছে, তোমাদের দেখে নাও এখানে 1232 অর্থাৎ 1232 বর্গ সেমি। এখানে ক্ষেত্রফল যখনই আসবে বর্গ সেমি অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হলো বি নম্বর। গড় থেকে তোমাদের আরো একটা প্রশ্ন দেওয়া আছে গড়ের। এখানে 6, 7, 6, 8 ওয়াই এন্ড 14 এর গড় 9 হলে নিচের কোনটি সঠিক হবে, ঠিক আছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, 6টা প্রশ্ন, 6টা দেওয়া আছে মান, এর গড় হলো 9। তাহলে মোট সংখ্যা আমি পেলাম 6টা, 6টার যোগফল কত, তাহলে সবটাকে আমি নিয়ে যোগ করে নেব। যোগ করে হলো এক্স, সবটা মানটাকে বসে যোগ করে দিলাম। যোগ করে হলো এক্স প্লাস ওয়াই প্লাস 35, ঠিক আছে। তাহলে আমি যোগ করে, গড় তো আমরা সিম্পল জানি, যোগ করে ভাগ করে দিতে হবে যটা সংখ্যা আছে। তাহলে যোগ করে ভাগ করে দিলাম, 6 হলো। আর গড় তো আবার 9 বলে দিয়েছে, সমান 9 লিখে দিলাম। 9 লিখে দেওয়ার পরে তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, এখানে কোনাকুনি গুণ করে দেন, এটা ভাগের নিয়ম। কোনাকুনি আমরা সংক্ষেপে বলি, কিন্তু এটা নিয়ম আলাদা আছে, মানে উপরেও 6 দিয়ে গুণ করে, নিচেও 6 দিয়ে গুণ করে, এটা হলো নিয়ম। তাহলে 6 নং 54। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 35, 54 পেলাম। এবার 35 পরে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলো 54 থেকে মাইনাস বাদ দিতে গেলে হবে 19। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হলো 19। এখানে বলেছে, তাহলে সঠিক উত্তরটা কি হবে, এক্স প্লাস ওয়াই এর মান কত পেলাম আমি, 19। এবার শূন্যস্থানগুলো তাড়াতাড়ি আলোচনা করা যাক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। শূন্যস্থান পূরণ করো। এখানে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ে, সমান, বারবার বলছি সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, যখন একটা জিনিস দেখবো, তো প্রশ্নটা আগে পড়ে নেন। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এখানে আমি দুটো প্রশ্ন হতে পারে, হয় চক্রবৃদ্ধি হবে আর নাহলে সরল হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমি সরল কেন বলবো, আমি সুন্দর করে ব্যাখ্যাটা আমি সুন্দর করে এই জন্য লিখে দিয়েছি। দেখো, যদি সময়ের পার্থক্য না থাকে, বুঝেছে, তাহলে প্রশ্নটা কি হলো,
অন্য কোনো শর্ত ছাড়াই অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো এখানে আমাদের বুঝতে হবে, শুধু অ্যান্সারটা আমাদের না টিক্কা মারলে হবে না, কারণ ব্যাখ্যাটা সুন্দরভাবে বুঝতে হবে। যদি সময়ের পার্থক্য না থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়, সময়ের পার্থক্য না থাকে। আর সময়ের ভিন্ন হলে তাকে মিশ্র বলা হয়, সময়ের ভিন্ন। তাহলে আমাদের এখানে বলছে সমান, বারবার দেখো, সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে। আর আমি এখানে ব্যাখ্যাতে কি লিখেছি, সরল অংশীদারি কারবার বলা হয় কখন, যখন সময়ের পার্থক্য না থাকে। বুঝেছে? তাহলে নেক্সট চলে যাক। তাহলে অ্যান্সারটা কি হবে, সরল হবে, সরল। তাহলে যদি সময়ের পার্থক্য না থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়, আর যদি সময়ের ভিন্ন থাকে তাহলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। নেক্সট, ভেদ থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। তাহলে এ ভ্যারিয়েশন বি, বি ভ্যারিয়েশন 1/c এবং সি ভ্যারিয়েশন 1/d হলে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি হবে, সরল হবে না ব্যস্ত হবে? চলো আগানো যাক। তাহলে সরল ভেদ, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আমি তাহলে ব্যাখ্যাটা আগে তোমাদের বোঝা দরকার আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এ ভ্যারিয়েশন বি আর বি ভ্যারিয়েশন 1/c, সি ভ্যারিয়েশন 1/d। ঠিক আছে, তাহলে তাহলে স্টুডেন্ট তোমরা একটু বোর্ডে দেখো, আমি এ ভ্যারিয়েশন বি, তাহলে কি হবে, এখানে আমি বলতে পারি এ ডিভাইডেড বাই সমান আমি কে ওয়ান নিলাম, তাহলে অতএব আমি এখানে কি পেলাম, বি কে ওয়ান, এর মান বি কে ওয়ান। এইভাবে করে আমি কিন্তু সবটা মানটাকে বের করে নিয়েছি। দেখুন, এ ভ্যারিয়েশন বি হলে এ সমান কে ওয়ান বি হবে। এবার বি ভ্যারিয়েশন, এখানে বি ভ্যারিয়েশন 1/c, সেরকম ভাবে এইভাবে করেই এখানে বি এর মান হলো k2/c। ঠিক আছে, এটা আমি আর ভেঙে দেখাচ্ছি না, তোমরা এটা বুঝে নিবে, দিয়েছি। তাহলে দেখো, এখানে আবার ফের যখন আমি সি পেলাম, সি এর মান আমি বের করেছি আগেই, সি এর মান হলো k3/d, ডি আছে। তাহলে কে এর মান বসিয়ে দিলাম, গেলাম আমি এখানে k1 কে, ঠিক আছে, তাহলে k2/k3। আর এখানে কিন্তু আমি পেয়ে গেলাম ডি, এখানে আমি ডি পেলাম। তাহলে ডি এপারে মাল্টিপ্লাই করা আছে, এপারে আসলে কি হবে, এ বাই ডি সমান, এটার মান আমি একটা যে কোনো একটা এটাই লিখে দিলাম আমি, k1 k2 k3, এটা একটা মান আছে। তাহলে যে এইটা ভাগ করতে যেটা মান বেরোবে, তাহলে এটা কি হলো, এ ভ্যারিয়েশন ডি হয়ে গেল। তাহলে সরল ভেদে আছে। নেক্সট, তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা হবে কটা? এখানে আনসার হবে 3টা। কিভাবে? দুটি বৃত্ত বাইরে থেকে স্পর্শ করলে দুটি সরল সাধারণ স্পর্শক আর একটি তির্যক সাধারণ স্পর্শক। বুঝেছে? তাহলে অ্যান্সার বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হবে 3টি, সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3টি। একটা যে তির্যকের কথাটা অনেকে ভুলে যায়, তির্যক সাধারণ স্পর্শকটা ভুলে যায়। তাহলে নেক্সট, সময় নষ্ট না করে আগে বাড়া যাক। এবার দুটি বৃত্ত পরস্পর, এটা তো হয়ে গেল। আচ্ছা, এখানে সাধারণ তির্যক অঙ্কন করা যায়, এই কথাটা ওখানে ছুটে গেছিল টাইপ করতে গিয়ে। তাহলে দুটি বৃত্ত বাইরে থেকে, ব্যাখ্যাটা কি হলো, দুটি বৃত্ত বাইরে থেকে স্পর্শ করলে দুটি সরল সাধারণ স্পর্শক এবং একটি তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে আমি 3টা স্পর্শ পাবো, ওই জন্য 3, অ্যান্সার হবে 3 এখানে। নেক্সট, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি
ড্যাশ হবে। তো এখানে একটা উপপাদ্য, অনেকগুলো উপাদ্য, সমান, সাদৃশ্য, এই কথাগুলো অনেকগুলো ব্যবহার হয়েছে। এখানে ওই কথাটাকে একবার খুব সিম্পল ভাবে তুলে ধরেছে যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাত। ওটা যদি 5 ইঞ্চি হয়, এটা 3 ইঞ্চি হবে। তো ওটার মানে সবটা বাহুগুলি ওর যত হবে এরও তত সমানুপাত, মানে সমানুপাত থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। এখানে একটি সদৃশ্য তার একটি সাধারণ স্পর্শ এস এস শর্ত, মানে এখানে সদৃশ্য মানে একই রকমই হবে। ও দেখতে আকারে ছোট হবে, কিন্তু কিন্তু ও যদি আসল কথা, আমি যদি পেনটাকে, দুটো পেন নিলাম আমি, এটা একটু ছোট এটা একটু লম্বা আছে, এরকম মাপেরই আবার আমি লি, তো এর আকার আর এর আকার দুটো কিন্তু একই রকম হবে, একই রকম ভাবে বাড়বে। সাদৃশ্য বলা হয় একে। এর 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 একে যতটুকু বাড়াবো আমি একে ততটুকু বাড়াবো। তো এখানে প্রশ্নটা হলো যে এখানে এরকম যদি আকারে বড় আকারে যদি থাকে, একে যদি আমি একে একে যদি আমি সবটাকে যে 30% বাড়াই, আমি একেও 30% বাড়াতে হবে, সমান অনুপাত যেহেতু বলেছে, একেও আমি 30% বাড়াবো, তাহলে এর আকার বড় হবে তো ওর আকার বড় হবে। এরকম ভাবে সাদৃশ্য একই রকম ভাবে একই রকম ভাবে বাড়বে, তাহলে আনসার হবে সাদৃশ্য। আচ্ছা, আরেকটা অঙ্ক লাস্ট, একটু আর সময় এখন হয়ে গেল, চলো আগে বাড়ে। সেক থিটা, এখানে সেক থিটার মান দেওয়া আছে x/y। এখানে x আর y কখনোই সমান হবে না, দুটো মান কিন্তু আলাদা। এগুলো কথাগুলো বুঝতে হবে আমাদেরকে। x আর y কখনোই দুটো সমান না, এখানে দুটোর মান আলাদা আছে। উপরে যদি 4 হয় তাহলে নিচে 3 হবে, এরকম বিভিন্ন আলাদা হবে। এর মধ্যে বৃহত্তর হলো x আর y এর মধ্যে বড়টা কে? তো আমি এখানে ব্যাখ্যাতে তোমার চলে এসো, ব্যাখ্যা দেখো। আমরা জানি সেক থিটার মান সব সময় 1 এর সমান বা তার বেশি হয়। সেক থিটা এখানে আমি লিখে দিয়েছি। আমরা সেক থিটার যতটা মান আমরা পড়েছি, আমরা ছকটাতে বইয়ে ছকের মধ্যে দেখেছি সেক থিটার মান সবসময় 1 এর সমান হবে, 1 থেকে বেশি হবে। তাই এক্স আর ওয়াই এর মান যদি আমি কি করি, 1 ধরে নিয়ে বা 1 এর তার বেশি মানটা ধরে নিয়ে যদি আগাই, তাহলে এখানে লব যেটা উপরে আছে, এই যে উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর, লব অবশ্যই হর অপেক্ষা বড় বা সমান হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস কি হয়েছে, আমি এর মানটা যদি আমি নিচে যদি বেশি দিয়ে দিই তাহলে পয়েন্ট চলে আসবে, পূর্ণ সংখ্যা আসবে না, 1 এর মান থেকে কমে যাবে। এখানে সিম্পল অঙ্ক করার দরকারই নেই। এখানে একটা বোঝার ব্যাপারে আমি অঙ্কটা আবার বলছি। সেক থিটা সমান x/y, আর এক্স ওয়াই কখনো 0 হবে না, সমান হবে না। এক্স ওয়াই এর বৃহত্তর কোনটা? বৃহত্তর হলো এই দুটোর মধ্যে কে বড় হবে। তা আমি এখানে জানি সেক থিটার মান কখনোই 1 এর কম হয় না, 1 এর ঊর্ধ্বে থাকে। যদি আমি এখানে ওয়াই এর মানটাকে বেশি করে দিই আর এক্স এর মানটাকে যদি আমি কমিয়ে দিই, অর্থাৎ লবের মানটা কমিয়ে দিলাম আর নিচে ওয়াই অর্থাৎ হরের মানটাকে আমি যদি বাড়িয়ে দিই, তাহলে ভাগ করে দেখতে পাবে দশমিক, মানে 0 দশমিক চলে আসবে, অর্থাৎ 1 এর থেকে মান কমে যাবে। তাহলে এবার 1 এর থেকে যখন মান কমে যাবে, তাহলে তো সেক থিটার মান বেরোবে না, তাহলে এটা ভুল হয়ে গেল। এবার যদি ওয়াই এর এক্স এর মানটাকে আমি বাড়ালাম, এবার কম দিয়ে ভাগ করবো, তাহলে পুরো একটা সংখ্যা পাবো, একের অধিক বেশি পাবো। আমি যদি এখানে এখানে যদি আমি 4 দিলাম আর নিচে যদি 2 দিই, তাহলে ভাগ করে আনসার পাবো আমি 2 আনসার। বা উপরে 10 দিলাম আর নিচে আমি ভাগ করে নিচে আমি দিয়ে দিলাম 2, তাহলে আনসার পাবো 5। তাহলে উপরে সব সময় বেশি হতে হবে। তাহলে এখানে সম্পর্ক হলো এখানে বৃহত্তর বৃহত্তর কোনটা হবে, এক্স এর মান বেশি হতে হবে। আচ্ছা, নেক্সট, দুই ধরনের ওজাইডের ছেদ বিন্দু ভুজককে ড্যাশ বলে। এখানে একটা জিনিস দেখো, ব্যাখ্যা তোর সরিলাও, যে ক্ষুদ্রতর সূচক ওজাইড এবং বৃহত্তর সূচক ওজাইড যেখানে পরস্পরকে ছেদ করে,
সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজই হলো এই তথ্যের মধ্যমা। এখানে এখানে মধ্যমা নিয়ে আলোচনা করেছে, তোমরা মধ্যমা চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে। এখানে দুই ধরনের ওজাইডের ছেদ বিন্দুর ভুজকে মধ্যমা বলে বা ইংলিশে মিডিয়ান বলা হয়। তাহলে ছাত্রদেরকে জানাই আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা কামনা করি, যেন ভালো করে পরীক্ষা দিতে পারো তোমরা। ধন্যবাদ।